বাংলাদেশে হিন্দুরা কিন্তু বারে বারে আক্রান্ত হচ্ছেন। এবার ভিডিও পোস্ট করেছেন তসলিমা নাসরিন। চট্টগ্রামের রাউজানে বর্বর মুসলিমরা হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বাইরে থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। কোনো ক্রমে প্রাণ রক্ষা করে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন হিন্দুরা। কোন আশায় আর তারা আবার নতুন করে তাদের বাড়িঘর তৈরি করবে? ইউনূস সরকার কি এই হিন্দু বিদ্বেষী মুসলিমদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? উনি কি হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন নাকি বিদেশে ছড়ায়নি বলে অবহেলা করবেন? ইউনূস সরকারকে নিশানা করে আক্রমণ তসলিমা নাসরিনের। আসলে ক্ষতি তো অনেক কিছু হয়েছে, এটা বলার বাইরে, কিন্তু জানি না, একটা কথা শুধু বলতে চাই, এটা কোন ইস্যু বা কিরকম, আমাদের সাথে কারোর সাথে শত্রুতা নেই। এটা আমাদেরকে ভিতরে লক করে, মানে বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিচ্ছে অলরেডি। আর আমরা বেরোইছি বাইরে দরজা কেটে, অনেক কষ্ট বিনিময়ে। ছোট বাচ্চা ছিল, ঘরের সবকিছু ছিল। আর আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই তিন মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সামান সবকিছু পুরো শেষ। হাঁস ছিল, হাঁস সব শেষ, মানে সবকিছু শেষ। এবার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানিক 15 থেকে 10 লাখ টাকা এরকম, কারণ ক্যাশ ছিল 55,000 টাকা। আপনার নাম কি বলছেন? আমার নাম মিটন সিং। আর ঘটনা হয়েছে 3:20 অনুমানিক। অনেক কষ্ট বিনিময়ে বেরিয়েছে। বাইরে থেকে দরজা বন্ধ ছিল? বাইরে থেকে দরজা বন্ধ ছিল। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, এক দীপুচাঁদ দাসের সেই ভয়াবহ নৃশংস ঘটনা গোটা পৃথিবী জুড়ে যার আলোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আন্দোলন বিক্ষোভ, কিন্তু তারপরও একেবারে টার্গেট করে করে হিন্দুদের বাড়িতে এইভাবে আগুন লাগিয়ে দেওয়ার যে ভিডিও তসলিমা নাসরিন তিনি পোস্ট করেছেন, সংখ্যালঘু হিন্দুরা এই মুহূর্তে ঠিক বাংলাদেশে আদৌ কি তারা নিরাপদ? একেবারেই না। এটা সত্যিই দুঃখের ব্যাপার যে বাংলাদেশের হিন্দুরা আজকে নিরাপদ না। সেই একই ব্যাপার ঘটছে যেটা যে কোনো মৌলবাদী দেশে ঘটে, যে তারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে, তাদের ধর্ম পরিবর্তন করে, তাদের মা বোনেদের ধর্ষণ করে, তাদের সম্পত্তি লুটতারাজ করে এবং একটা হত্যা লীলা, একটা আক্রোশে মেতে ওঠে। তারা বাধ্য হয়ে তখন আশেপাশে পালিয়ে যেতে বাধ্য হয়। এবার এইখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের নাগরিক সংখ্যালঘু হিন্দুদের ওপর বাংলাদেশ যেটা করছে, তার জন্য এই মুহূর্তে ভারতবর্ষ বাংলাদেশের উপর যুদ্ধ ঘোষণা করতে পারে না, কারণ তারা বাংলাদেশের নাগরিক। কিন্তু ভারতবর্ষ অনেক কিছু করতে পারে। তাদের চূড়ান্তভাবে অর্থনৈতিক সাজা দিতে পারে, রাজনৈতিক সাজা দিতে পারে, কূটনৈতিক সাজা দিতে পারে, এবং আমি আশা রাখছি ভারতবর্ষ সেটা করছে। এবং যদি ভারতবর্ষের বৃহত্তর সংখ্যক মানুষ দাবি করে যে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে এই হিন্দু নির্যাতনের জন্য, তাহলে ভারতবর্ষের সরকার সেটাও রাখতে বাধ্য হবে এক সময়। এবার আসি যে যেটা তসলিমা নাসরিন বলেছেন, একদম সত্যি কথা উনি বলেছেন, এবং উনি বহুবারও একজন নিজে ওই ধর্মের এবং ওই দেশের নাগরিক হয়েও বহুবার তার আওয়াজ তুলেছেন এই ব্যাপারে। কিন্তু ইউনূস সরকার, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা, তার কোনো হেলদোল নেই। সে জামায়াতের সঙ্গে মিলে, আনসারুল বাংলার সাথে মিলে, হিজবুত তাহরিরের সাথে মিলে, আল বাদারের সাথে মিলে, আল শামসের সাথে মিলে তার এজেন্ডা চালিয়ে যাচ্ছেন। তারা কোনো রকম ভাবে চান না যে কোনো সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন হোক, পাওয়ার হ্যান্ড ট্রান্সফার হোক। তিনি ক্ষমতায় থেকে যেতে চান, আমার ব্যক্তিগত মতামত। এবং তার জন্য যদি হাজার কয়েক হিন্দু, লক্ষ কয়েক হিন্দুকে পালিয়ে যেতে হয়, তার জন্য যদি ভারত বিদ্বেষিতা ছড়াতে হয়, তার জন্য যদি বাংলাদেশে আগুন লেগে যায়, তার জন্য যদি 7 বছরের বাচ্চা মেয়েকে পুড়িয়ে ফেলতে হয়, তার জন্য যদি দীপু দাসের মতো লোককে প্রাণহানি দিতে হয়, তাই সই। তো সেই ট্র্যাডিশন বাংলাদেশের সমান সবাই চলছে। এবং যেহেতু আমাদের একটা বড় বর্ডার আছে 4000 কিলোমিটারের, এরপরে আবার সেই 71-এর মতো রিফিউজির ঢল নামতে পারে, এবং তখন হয়তো বাধ্য হবেন, যেমন ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিলেন বাংলাদেশকে 2 টুকরো করে দিতে, আবার হয়তো ভারত সরকার বাধ্য হবে। এই মুহূর্তে পৃথিবীতে যতগুলো উগ্র ইসলামিক মৌলবাদী দেশের অবস্থা হয়েছে, বাংলাদেশ ঠিক সেই দিকে এগাচ্ছে। এবং এখন অবধি বাংলাদেশ সেনা কিন্তু মাঠে নামেনি। আমি আশা করব যে এই জায়গায় একটু বিরত করি ব্রিগেডিয়ার দাস, আমি আপনার কাছে আবারও ফিরবো। তবে একবার আপনাদের দেখিয়ে দিই ওসমান হাদির মৃত্যু, যা নিয়ে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল বাংলাদেশে। তার ভাই ওমর বিন হাদি, সেও কিন্তু এবার মুখ খুলেছে। বাংলাদেশ সরকারকে দায়ী করে আক্রমণ শানিয়েছেন ওসমান হাদির ভাই। কি বলেছেন একবার?
আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই। তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। দক্ষিণ 24 পরগনার লীলা গ্রামে কার্যত ছাইয়ে ঢেকেছে গোটা এলাকা। ক্ষতির মুখে এলাকার চাষবাস। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ, আর যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন একাধিক বাসিন্দারা। কেউ কেউ ঘর ছাড়তেও বাধ্য হয়েছেন। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ। তাদের দেখে কার্যত ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে এই ঘটনায় আরও 5 দিনের ডেডলাইন বেঁধে দিলেন ডায়মন্ড হারবারের এসডিও শুভ্রজিৎ গুপ্ত। আমরা কুকুর ছাগল নাকি মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবার, আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। বাড়ির ছাদ থেকে উঠোনে পুরু ছাইয়ের পরত। দূষণে কার্যত ঢেকে গেছে সবুজ ধানক্ষেত থেকে বাগানের গাছের পাতা। ভয়ঙ্কর এই ছবি দক্ষিণ 24 পরগনার নীলা গ্রামের। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। এখানকার যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে আমি যখন নাড়াচ্ছি, সেখানে দেখা যাচ্ছে আঙ্গুলের ডগায় কিন্তু প্রথমত সেই কালো কালি লেগে যাচ্ছে। তার পাশাপাশি গোটা ছাদ জুড়ে এভাবেই কালো আস্তরণ পড়েছে পোড়া কয়লার। আমরা রাতে ধোঁয়া, কালি, জল খেতে পারছি নি, ঘুমোতে পারছি নি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি, আওয়াজ প্লেনের মতো। এইভাবে আমরা কিভাবে বাঁচবো? 2 দিন ছাড়া অপারেশন হচ্ছে, কার চোখ নষ্ট, কার শ্বাসকষ্ট হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নীলা গ্রাম। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফলতা বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই পেপার মিল। সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। দূষিত জল, পচা গন্ধ, মাঝে মাঝে খাল থেকে এমন সাদা, নীল, কালো বিভিন্ন রকমের জলের কালার বেরোচ্ছে। 5 থেকে 7টা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না। যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি, কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল, যখন ওখানে যাচ্ছি, ওখান থেকে আমাদের তাড়া করছে। এই দূষণের জেরে বাড়িও ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। আমার 3টে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে এই নোংরার জন্য, টিকতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের এসডিও, আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের পলিউশন, আমাদের কাছে, আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি, আমরা ওদের কাছ থেকে ফিরে আসতেছি। এরই মধ্যে সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ। তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের একাংশ। আমরা কুকুর ছাগল নাকি? আমরা ব্যাক ফিল্টার লাগিয়েছি, এবারে আমরা দেখতে আসছি যে ওইটা করার পর কতটা ইমপ্রুভমেন্ট আসছে। মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবার, আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে প্ল্যানটা যাতে চলে এবং আপনাদের যে সমস্যাটা, ওই সমস্যাটা যাতে সলভ করতে পারি। এটা খুব দ্রুত আমরা চেষ্টা করব, এটা যেন সলভ হয়ে যায়। অন্যদিকে এই ইস্যুতে কার্যত দায়িত্ব এড়িয়ে যেতে দেখা যায় স্থানীয় বিধায়ককে। নিপন পেপার মিলের দূষণ হচ্ছে, তবে আপনি যতটা করে বলছেন অতটা নয়, তাই দূষণ হচ্ছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে কি করে? এটা ফলতা থানার মধ্যে পড়ে, আমাদের কোনো করণীয় নেই। যদিও পেপার মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে 5 দিন সময় দিয়েছে প্রশাসন। ওনাকে একটা 10 দিনের টাইম দেওয়া হয়, 10 দিন টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে। বিডিও সাহেবকে আবার রিকোয়েস্ট করেছি যে ইমিডিয়েটলি আবার ডেকে আজকালকের মধ্যেই ওই কারখানার যিনি মালিক আছেন তাকে ডেকে আর একটা 5 দিন টাইম দিতে। যদি উনি এটা না করেন, কমপ্লায়েন্স না হয়, তাহলে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এটা জানাবো। কবে এই দূষণ থেকে রেহাই মিলবে, আপাতত সেই অপেক্ষায় ভুক্তভোগী গ্রাম। হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।